বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যে জিনিসটা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। তোমরা অতীতে এটার উপরে আরও একটা ক্লাস পেয়েছিলে, তবে আমি আমার শিক্ষার্থীদের শুনে কিছু প্রশ্ন পাওয়ার কারণে এটা আবার পুনরায় আলোচনা যাচ্ছি। আজকের আমার হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের গতি থেকে গতির সমীকরণগুলো নিয়ে আলোচনা হবে। তোমরা বলেছো যে সমীকরণগুলো কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার ব্যবহার নিয়ে আলোচনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। আমি বলছিলাম যে পরবর্তী ক্লাসে অনলাইনে বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে এই জিনিসটা আমাদের পদার্থবিজ্ঞানের যে প্রশ্নটা পরীক্ষায় হয়, এখানে গ এবং ঘ এই দুটার মধ্যে আমাদের এই সূত্র প্রয়োগ করে আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রমাণ দিতে হয়। তাইলে আমরা যদি এই সূত্রগুলা ভালোভাবে না বুঝি, তাইলে আমরা আমাদের যে প্রশ্ন থাকে সেখান থেকে আমরা তথ্যগুলা নিতে পারবো না। আর তথ্যগুলা না নিলে, আমরা না বুঝলে আমরা কিভাবে উপস্থাপন করব খাতায়, কিভাবে ফলাফল বাইর করব, কি চাচ্ছে, কি কি জিনিস দেওয়া থাকলে আমরা কিভাবে সেটা সিলেকশন করব, এই টেকনিকগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা থাকবে। তো আমি আমার আলোচনা যাচ্ছি। প্রথমেই আমরা যে জিনিসটি আলোচনা করব যে গতির সমীকরণ, আমরা প্রমাণে যাব। প্রথম হলো ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা আমরা প্রমাণ করব। এটা একটা নরমাল ইকুয়েশন এবং এই ইকুয়েশনটাকে আমরা এস্টাবলিশ করে স্পেশাল কেস কি হতে পারে। তো দেখো, আমরা মনে করি একটি কণা, বস্তু কণাও হতে পারে, আদিবেগ ইউ টি সময় পরে শেষ বেগ ডি। সুতরাং টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন কত হবে? ভি মাইনাস ইউ। একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো আমরা জানি বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ। তাহলে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এই যে হলো বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনটা কি? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণটা আমরা প্রকাশ করি এ দ্বারা। তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাইলে দেখো, বা ভি মাইনাস ইউ সমান এটি। সুতরাং ভি সমান সমান ইউ প্লাস এটি। প্রমাণিত, এস্টাবলিশ হয়ে গেল আমার সমীকরণটা। এখান থেকে আরো কিছু স্পেশাল কেস। তোমরা দেখো, আমি কি বলছিলাম, আমাদের সমীকরণ প্রমাণ করবো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা লিখছি একটি বস্তু কণার আদিবেগ ইউ, টি সময় পরে শেষ বেগ ভি, টি সময়ে বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ। একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। একক সময়ে বেগের পরিবর্তনকে কি বলি? ত্বরণ। আমরা একবার বলতে পারি যে বেগের পরিবর্তনের হারকেও ত্বরণ বলে। ত্বরণকে প্রকাশ করি এ দ্বারা, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা এখান থেকে এই সমীকরণটা পেয়ে গেলাম। এবার কিছু স্পেশাল ঘটনা হতে পারে, যে আমার এখানে দেখো যে এই জায়গায় এখানে আমার বস্তুটা আছে, এখানে বস্তুটি স্থির। বস্তুটি কি স্থির? এটা স্থির। তাহলে ইউ ইকুয়াল টু 0 হবে। আর এখানে আছে বি বেগ, সময় লাগছে টি। এখন দেখো, আমরা এখান থেকে আমরা কি পাই? যে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারবো? যে ভি সমান সমান ইউ প্লাস এটি। এখানে বি সমান সমান ইউর মান 0 প্লাস এটি। তাহলে বি সমান কত হলো? এটি। এখন দেখো তো, যদি এ আমার সুষম ত্বরণ হয়, তাহলে বি
সমানুপাতিক কি যখন এ ধ্রুবক, বি সমানুপাতিক কি, এটা আমরা কি বুঝলাম, যখন এ ধ্রুবক। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে যদি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, মানে কি ত্বরণটা যদি ধ্রুবক থাকে, যদি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে কোনো বস্তু চলে, তাহলে তার বেগ সময়ের সমানুপাতিক। বেগ কি পেলাম আমরা, বেগ সময়ের সমানুপাতিক। তার মানে কি আমরা এখান থেকে স্পষ্টত যে সময় বাড়লে বেগ বাড়বে, সময় বাড়লে বেগ বাড়বে। 1 সেকেন্ড পর যা বেগ ছিল 2 সেকেন্ড করে তার চেয়ে বাড়বে, 3 সেকেন্ড করে আরো বাড়বে, 4 সেকেন্ড করে আরো বাড়বে। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশনে বুঝবো যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। এখন এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা একটা ছোট্ট প্রবলেম, আসলে প্রবলেমগুলো আরেকটু বড় বড় দেওয়া উচিত, কিন্তু আমরা যেহেতু ইউনিটের স্টেজ থেকে আলোচনায় যাচ্ছি, এখন এই সমীকরণটার উপরে একটা সমস্যা নেই। একটি বস্তু স্থির অবস্থান থেকে একটি বস্তু স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চললে 10 সেকেন্ড পর বেগ কত হবে? আমরা একটা সিম্পল সমস্যা এখানে করেছি যে একটি বস্তু, তাহলে আমরা লিখবো এখানে, আমরা একটা পাঠ করতে পারি, এদিকে লিখবো এখানে আদিবেগ ইউ সমান 0। আদিবেগ ইউ সমান কত পেয়েছি আমরা? স্থির অবস্থা যেহেতু, তাহলে ইউ ইকুয়াল টু 0। ত্বরণ এ দ্বারা প্রকাশ করি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার বা 4 মিটার s টু দি পাওয়ার -2। আর সময় কত? t ইকুয়াল টু ছিল 10 সেকেন্ড। পর বেগ কত হবে? সে আসবে v ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা এখানে ভাষাগতভাবে যেগুলো দিয়েছে আমরা তাদেরকে সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করেছি। এখন আমার v বাই করতে বলছে, তাহলে আমরা v এর সূত্র জানি যে v সমান সমান কত? u প্লাস at। এখন v সমান u এর মান 0, এর মান 4, t এর মান 10, আর বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে 40 মিটার পার সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পর আবার বেগ কত হবে? 40 মিটার পার সেকেন্ড। তোমরা বুঝতে পেরেছো? 2 নম্বরে আসি, আমরা আরেকটি সমীকরণ নিয়ে এবার ব্যাখ্যা যাব। আমার মূল উদ্দেশ্য ছিল যে এই প্রশ্ন থেকে আমরা কিভাবে বের করব। স্থির অবস্থান u0, এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ এত, সময় লেগেছে 10 সেকেন্ড, বেগ v ইকুয়াল টু কত? আমরা জানি v ইকুয়াল টু u প্লাস at, মান বসাই দিছি, নরমাল হিসাব করে আমরা পেয়ে গেলাম। আমাদের এইটুকু অংশ আসতে 3 নম্বরের জন্য প্রায় দেয়, এটা একটু সহজেই আমাদের পরীক্ষায় সেট করে। তারপরে আসো আরেকটা সূত্র নিয়ে আমরা প্রথম সূত্রটা এস্টাবলিশ করব, তারপরে ব্যবহার। s সমান সমান ut প্লাস হাফ a t স্কয়ার। এটা তো আমরা এখানে দেখো, আমরা একটা প্রমাণ করেছিলাম b ইকুয়াল টু কত? u প্লাস at। এটা আমরা প্রমাণ করেছিলাম। b ইকুয়াল টু u প্লাস at।
এটা আমরা দিয়ে রেখে 1 নম্বর সমীকরণ আমরা আগে প্রমাণ করেছি। এবার যদি বস্তুটি যদি গড় বেগে চলে তাহলে s আমরা লিখব v বার ইনটু t। এখন v বার হলো আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2। আমরা যদি এখানে বসাই দেই u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু কত t, তারপর আমরা লিখতে পারবো এখান থেকে দেখো আমাদের u প্লাস v ডিভাইডেড বাই t লিখলাম। এবার u v এর মান আমরা এখানে পেয়েছি u প্লাস at, নিচে আছে 2 ইনটু দিয়া 80, তাহলে আমি যোগ যদি করি টুয়াইস u আর t দ্বারা গুণ করলে t নিচে 2 প্লাস এখানে থেকে at স্কয়ার নিচে 2 2 কাটলে কত হবে ut প্লাস হাফ a t স্কয়ার, ut প্লাস ut প্লাস হাফ a t স্কয়ার। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আমাদের এটা এস্টাবলিশড হলো। আমরা প্রথম সূত্র প্রথম যে সমীকরণটা ছিল এটাও ব্যবহার করেছি। আর v বার বলতে গড় বেগ মানে কি u প্লাস v ডিভাইডেড বাই, তো এটা সমান সমান আমরা গড় বেগ v বার, তার মানে কি গড় বেগ। আমরা গড় বেগকে প্রকাশ করি এইভাবে। তাইলে এখানে v বারের মান বসাই দিলাম t, আবার দেখো v এর মান বসাইছি u প্লাস at, তাইলে আমার কি আসলো u যোগ করলে টুয়াইস u আর at গুণ করলে t নিচে 2 প্লাস at t গুণ করলে at স্কয়ার বাই 2 কাটলাম এই জায়গায়। এবার আমরা স্পেশাল কেসে যাব। ওই যে আগের মধ্যে একটা ঘটনা যে এটা তো চলমান ইউর ব্যাক মান থাকতে পারে, যদি ইউর মান না থাকে এই জায়গায় যদি আমার বস্তু থাকে স্থির তাহলে ইউ ইকুয়াল টু কত 0। এখান থেকে আমার এখানে আসলো এটা দূরত্ব s, দূরত্ব কত s, আর এখানে আমার সময় লেগেছে t সেকেন্ড। তাইলে আমরা s ইকুয়াল টু কত বসাইতে পারি s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার সমান u এর মান 0 প্লাস হাফ a t স্কয়ার সমান হাফ a t স্কয়ার। এখন দেখো হাফ ধ্রুবক, হাফ a এগুলা ধ্রুবক, যদি ধ্রুবক হয় হাফ তো এমনি ধ্রুবক, আর a যদি ধ্রুবক হয় এই জিনিসটা মনে রাখবে, হাফ তো আমার এমনি কনস্ট্যান্ট, আর a যদি আমার ধ্রুবতরণ হয় তাহলে আমরা লিখতে পারবো s সমানুপাতিক t স্কয়ার। তাইলে আমরা এখান থেকে কি একটা সিদ্ধান্ত নেব? আমাদের এখান থেকে সিদ্ধান্ত হলো যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ সময় যত বাড়বে দূরত্ব তত বাড়বে, তবে কি ধরনের অতিক্রম হবে তার সময়কে বর্গ করলে যা পাওয়া যায় তার সাথে। এবার আসো যে এখানে আমরা এই জায়গাটা একটু বুঝলাম। এখানে আমি কি বলছি, আমার এই অবস্থান যদি 0 হয় তাহলে এটা 0, আর হাফ a t স্কয়ার হলো হাফ ধ্রুবক a ও ধ্রুবক। আমরা ধরে নিলাম যে বস্তুটি সমতরণে চলে, তাহলে পুরো অংশটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা বাদ দিলে s সমানুপাতিক t স্কয়ার। তাইলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত পেলাম যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আমাদের অবজেক্টিভও কাজে লাগবে এগুলা, যে নিচে কোনটি সঠিক, s সমানুপাতিক t স্কয়ার, s সমানুপাতিক t, s সমানুপাতিক 1/t স্কয়ার, কোনটি সঠিক, এরকম করে আমাদের সিলেকশন হতে পারে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এই জিনিসটা তোমরা বুঝেছো এবং এই কিভাবে প্রমাণ হলো। এবার আমরা যাব এই সূত্রটাকে আমরা কিভাবে প্রয়োগ করব, সমস্যাটা আমার কিরকম থাকতে পারে। আমি একটি সাধারণ সমস্যা উপস্থাপন করব এবং ওখান থেকে আমরা এটা বাইর করব। আমাদের সমস্যা আগে পেয়ে গেল যে প্রথম ছিল 10 সেকেন্ড পর ব্যাক কত ছিল, এখন আমরা দিলাম যে 10 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে। আমাদের আগের যে সমস্যাটা দিয়েছিলাম ওই প্রশ্নটাই রয়ে গেল, কিন্তু এখানে আমার ছিল u = v
0, তারপরে a ইজ ইকুয়াল টু কত ছিল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, t ইজ ইকুয়াল টু ছিল 10 সেকেন্ড। এখন তখন বলছিলাম b ইজ ইকুয়াল টু 1, এখন b না বলে এখানে বলবো s সমান সমান 1। 10 সেকেন্ড পর বস্তুটি কত দূরত্ব যাবে? আমার প্রশ্নটা হবে কি স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলমান কোন বস্তু 10 সেকেন্ড পরে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তখন বলছিলাম 10 সেকেন্ড পর বেগ কত হবে। তাহলে দেখো এখান থেকে আমরা এটা বাইর করতে পারবো যে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে আমার এখানে কত হলো, এটার মান 0 প্লাস হাফ ইনটু এর মান কত আছে 4 ইনটু t এর মান কত আছে 10 স্কয়ার, আর সরলের উপর ডাইরেক্ট আমরা মিটার লিখব। আমরা ভাঙা ভেঙে লিখতে পারতাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার 10 সেকেন্ড হোল স্কয়ার এভাবে লিখতে পারতাম। তাইলে এখন আমার কত হয় 2 ইনটু 100 মিটার সমান 200 মিটার। এটা একটা পদ্ধতি, কিন্তু আমরা যে আগে বের করেছিলাম সেটা আরেকটা পদ্ধতিতে করা যাবে। কিরকম এটা বুঝতে পেরেছো? s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, এখানে u এর মান 0 t এর গুণ করলে 0 হয়ে গেল, আর মান বসাইতেছি সরল করেছি। এখন বলতে পারো যে আর কোনোভাবে এটা করা যায়, এই সূত্রটা ব্যবহার না করেও আমরা করতে পারবো। কিভাবে? সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো, আমরা এখানে বাইর করেছিলাম 10 সেকেন্ড পরে b ইজ ইকুয়াল টু কত বের করেছিলাম 40 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পরে বেগ কত s কত, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখব s ইজ ইকুয়াল টু u প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু t। এটা আমরা করতে পারবো। u এর মান কত 0 প্লাস 40 নিচে 2 ইনটু 10, তাহলে কত হয় আমার এখানে 40 বাই 2 ইনটু 10 20 ইনটু 10 সমান 200 মিটার। তাহলে আমি এটা আরেকটা সমাধান পদ্ধতি, ওইটা একটা সমাধান পদ্ধতি, আমরা যে কোনো এক পদ্ধতিতে করতে পারবো। আমরা এরকম বলার উদ্দেশ্য যে আমি এখানে বেগ বাইর করে আমি অতিক্রান্ত দূরত্ব বাইর করতে পারবো, অথবা বেগ না বাইর করে কি আমি এই সূত্র দিয়েও করতে পারবো। তবে একটা টেকনিকের কথা বলি, আমি এই সূত্রটা ব্যবহার করব কখন, যদি আমার ত্বরণ না দেওয়া থাকে। ত্বরণ না দেওয়া থাকে কিরকম প্রশ্নটা বলতে পারতো, স্থির অবস্থান থেকে একটি চলমান বস্তু 10 সেকেন্ড পরে 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, এই সময়ে অতিক্রান্ত দূরত্ব বাইর করে। ওই ক্ষেত্রে আমার ত্বরণ অনুপস্থিত ছিল, আমি এখান থেকে ত্বরণ বাইর করে নিতে পারবো, তাছাড়াও আমি সমাধান করতে পারবো। প্রশ্নটা কিরকম ছিল যে স্থির অবস্থান থেকে একটি বস্তু 10 সেকেন্ড পরে 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, ওই সময় বস্তুটি কত দূর অতিক্রম করবে। এই ক্ষেত্রে আমার এখানে ত্বরণ অনুপস্থিত, আমি একটা পার্ট করে ত্বরণ বাইর করতে পারবো, আমার ওই জায়গায় যাওয়া লাগবে না। আমি কি করবো, আমরা জানি s ইজ ইকুয়াল টু u প্লাস b ডিভাইডেড বাই 2, কারণ u এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, t এর মান দেওয়া আছে, আমরা এই সূত্র ব্যবহার করেও করতে পারবো। তাইলে আমি কি বলছি, এই যে দুইটা প্রবলেম দ্বারা করালাম, এখানে তোমরা একটু খেয়াল করো যে আমাদের দুইটা সূত্র পাইলাম সরলের, একটা s এর সাথে পাইলাম ut প্লাস হাফ a t স্কয়ার, আর একটা পেলাম কি গড় বেগের সাথে। এখন যখন ত্বরণ দেওয়া থাকবে আর শেষ বেগ দেওয়া থাকে না, তখন আমরা সূত্র ব্যবহার করবো s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। আমাদের সহজের জন্য কিভাবে আমরা অতি সহজে জিনিসটা সমাধান করতে পারবো, অল্পতেই আমরা বুঝতে পারবো, তার জন্য আমরা এই পদ্ধতি নিয়েছি। আর যদি দেখি যে ত্বরণ দেওয়া নাই, আদি বেগ দেওয়া আছে এবং শেষ বেগ দেওয়া আছে, সাথে সময় দেওয়া আছে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। এবার আরো একটি গুরুত্বপূর্ণ সূত্র, আমরা এটা স্পেশাল কেস বলেছিলাম, কি অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এবার আমরা আরেকটা সূত্র নিয়ে আলোচনা করব, এবং তা আমি প্রথম সমীকরণটা লিখব b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। আমরা প্রথম এটা এস্টাবলিশ করব, তারপরে এটার ব্যবহার করব, এবং
স্পেশাল কেস যদি স্থির অবস্থান থেকে চলতে থাকে তাইলে সরণের সাথে তার ব্যাগের কি সম্পর্ক হবে এই জিনিসটা আমরা এখানে দেখাবো। আমরা প্রথম পেয়েছিলাম কি ওইটা আমাদের প্রমাণ করতে হবে b = u + at, এটা আমরা প্রথম প্রমাণ করেছি। অবশ্যই তোমরা প্রথম প্রমাণটা দেখেছো, ওই লেখা লেখা আমরা দেখাবো যে সুতরাং b = u + at। এবার এটাকে আমরা এখানে বর্গ করে দেব b² = u + at হোল স্কয়ার। তাহলে এখানে কত হবে u² প্লাস টুয়াইস u at প্লাস হাফ প্লাস a² t²। এখন দেখো u² প্লাস এখানে 2 a কমন রাখি, তাহলে কত থাকে ut প্লাস এখানে 2 কমন আছে নাই হাফ, এখানে a গেছে a রয়ে গেল আর কত t²। এখন আমরা লিখতে পারবো u² প্লাস 2a এই পুরোটার মান কত পেয়েছিলাম আমরা s, কারণ আমরা একটু আগে প্রমাণ করেছিলাম s = ut প্লাস হাফ a t²। তাহলে আমরা এখানে পাইলাম কি u² b² u² প্লাস 2as, আমার এই সমীকরণটা প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার দেখো একটা স্পেশাল কেস যে আমার যদি u = 0 হয় অর্থাৎ স্থির অবস্থান থেকে যদি চলে এবং আমরা যদি একে সমতরণ ধরি, সমতরণ বা সুষমতরণ যেটাই যদি ধরি তাহলে আমার হবে কত b² = 0 প্লাস 2as, তাহলে b² কত হবে 2as। এখন যেহেতু কি আমি a সুষমতরণ 2 কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি b সমানুপাতিক s, তাহলে b সমানুপাতিক √s। তাহলে আমরা এখান থেকে পেলাম কি ব্যাগ অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক, ব্যাগ অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক একটা রিলেশন পেলাম। তার মানে কি আমরা বলছি যে ব্যাগের সাথে সরণের সম্পর্কটা কিরকম, ব্যাগের সাথে সরণের সম্পর্ক হলো বর্গমূলের সমানুপাতিক, ব্যাগ সমানুপাতিক সরণের বর্গমূল। তাইলে আমরা এই পর্যন্ত তিনটা সূত্র নিয়ে আলোচনা করলাম এবং তাদের আংশিক ব্যবহারও তোমাদের সাথে কি আলোচনা হলো। ইতিমধ্যে আমরা দুইটা সমস্যাও দিয়েছিলাম, এবার আরেকটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্যাটাও আমার এই সূত্রের অন্তর্ভুক্ত। আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো আমরা কিভাবে এই যে তথ্যগুলা আমরা সংকেতের সাহায্যে উপস্থাপন করি, সেই ভাষাগত তথ্য থেকে কিভাবে আমরা সংকেতের সাহায্যে উপস্থাপন করি এবং সেখান থেকে আমরা সেটা কিভাবে সূত্র ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত মান বা যেটা জানতে চাওয়া হয় সেটা বাইর করি। এটা একটা টেকনিকের ব্যাপার। আরও একটা জিনিস তোমরা জানবে, এই জিনিসগুলা হঠাৎ করে হবে না। যে যত বেশি প্র্যাকটিস করবে, অঙ্কগুলা বারবার করবে, এই ধরনের টেস্ট পেপার নিবা, টেস্ট পেপারে অনেক স্কুলের প্রশ্ন আছে, বোর্ডের প্রশ্ন আছে, সেই রিলেটেড প্রশ্নগুলো 8টা 9টা 10টা আমরা যখন প্র্যাকটিস করব তখন অন্য যে কোনো ধরনের সমস্যা আমরা করতে পারবো। এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে যেহেতু পদার্থবিজ্ঞানের গণিতগুলা সবসময় কি সূত্র নির্ভরশীল এবং বিভিন্ন মানের হয়, আমরা এইটুকু নিশ্চিত করে বলতে পারি যে তোমাদের হুবাহু কোনো বই থেকে প্রশ্ন তোলা হবে না। গাণিতিক সমস্যাগুলো হুবাহু হবে না, এখানে তার মান পরিবর্তন থাকবে। এই পরিবর্তিত মানগুলা আমাদের কোনো এফেক্ট হবে না। আমরা যদি তাদেরকে চিনি, কিভাবে আমরা আইডেন্টিফাই করব, তখন সূত্রটা বসে মানগুলো বসাই দিলেই হবে। এটা খুব একটা জটিল জিনিস না, 2টা 4টা 5টা প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। এবং আমাদের যখন আবার সরাসরি ক্লাস হবে তখন তোমাদেরকে নিয়েই আমি প্রবলেম সৃষ্টি করব এবং তোমরা সেখান থেকে তথ্য বিশ্লেষণ করে তোমরা ডেটাগুলো খাতায় উপস্থাপন করবে এবং সূত্র ব্যবহার করে সমাধান করবে। আমি আরেকটা ছোট্ট গাণিতিক সমস্যা দেখে শেষ করব। যে বললাম যে একটি বস্তু আদিবেগ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, দুই সেকেন্ড পর আদিবেগ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরে 2 সেকেন্ড পর
2 সেকেন্ড পর স্কয়ার ইকুয়াল টু ইউজ করতে হয় 2 সেকেন্ড পর উহার ব্যাক হলো কত 2 সেকেন্ড পর উহার ব্যাক 5 মিটার পার সেকেন্ড 2 সেকেন্ড পর উহার 5 মিটার পার সেকেন্ড 2 সেকেন্ড পর কত দূর যাবে, কত দূরত্ব অতিক্রম করবে। এখানে দিলাম একটি বস্তুর আদিবেগ কত 3 মিটার পার সেকেন্ড, উহার ব্যাগ 5 মিটার, 2 সেকেন্ড পর উহার ব্যাগ 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। এখন এখানে আমি যদি 2 সেকেন্ড না দিই, এখানে আমি দিলাম যে দিলাম 3 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চললে উহার ব্যাগ 5 মিটার এত হবে। সরি, সমস্যাটা একটু পরিবর্তন করি। তোমাদেরকে বললাম যে একটা বস্তুর আদিবেগ একটি বস্তুর আদিবেগ 3 মিটার পার সেকেন্ড, ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, বস্তুটি 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর ব্যাগ কত হবে। কথাটা খেয়াল করো, আমরা দেখি একটি বস্তুর আদিবেগ ইউজিক্যাল টু কত 3 মিটার পার সেকেন্ড, এ ইকুয়াল টু কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরে বলছি কি 100 মিটার, এস ইকুয়াল টু কত 100 মিটার, ভি ইকুয়াল টু কত হবে 1। তাহলে দেখো এখানে আমরা কি নেই, আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে কি টি আছে নাই, তার জন্য এই সূত্র আমার হবে না। তাহলে টি সাথে কি আছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s এস। এখন আমরা মান বসাই দেব 3 স্কয়ার প্লাস 2 ইনটু এর মান কত 4 ইনটু s এর মান কত 100, তাহলে 9 প্লাস 400 দুগুণে 800, 4 দুগুণে 8, তাইলে কত হবে 4809। এবার দেখো, সুতরাং d সমান সমান √809 m পার সেকেন্ড। কি বুঝতে পেরেছো? আমাদের এখানে ছিল কি আদিবেগ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, শেষ বেগ কাই বাই করব। তাহলে v স্কয়ার স্কয়ার প্লাস 2s, ইউর মান 3, একটু খেয়াল করো, ইউর মান 3, 3 স্কয়ার প্লাস 2, এর মান 4, s এর মান 100, আমরা তথ্য এখানে পেয়েছি। তারপরে 400 দুগুণে 8 আর 3 স্কয়ার 9 যোগ করছি এত, তাহলে স্কয়ারটা বাদ দিলে রুট, ক্যালকুলেটরে মারলে যা মান আসবে সে এত মিটার পার সেকেন্ড। তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো? আমরা এখন আলাদা আলাদা বাইর করেছি, এগুলো 3 নম্বরের সমস্যা হবে। আমরা পরবর্তীতে একই উদ্দীপকের মধ্যে কিভাবে গ এবং ঘ দেওয়া যায় এবং সেখান থেকে সমাধান করা যায় সেই চেষ্টা শেখা, সেই পদ্ধতিটা আমরা শিখব। আজকে আমরা আলোচনা বাড়াবো না, ইনশাল্লাহ আগামী ক্লাসে তার বিস্তারিত বিশদ আলোচনা করব। সবাই ভালো থাকবে এবং বাসায় এগুলো অনুশীলন করবে। সবাইকে ধন্যবাদ।